আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। ঋণের প্রলোভনে সমাবেশের আগে ঢাকা যাবার পথে রূপগঞ্জে নারীসহ আটক 16। রাষ্ট্রের যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে সংস্কার কমিশনগুলো। রাজধানী যেন এখন দাবির শহর। সব ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত। সংবিধান সংস্কারে মতামত দিয়েছেন 47,000-এর বেশি মানুষ। সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত। সংবিধান সংস্কারে কমিশনকে আজ মতামত জানাবে বিএনপি। দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে হাসনাত। লিভারপুলের ম্যাচ থেকে ছিটকে গেলেন ভিনিসিয়াস। সাবজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাকে রাঙ্গামাটিতে গণসংবর্ধনা। ইসরায়েলের হামলায় কোমায় লেবাননের নারী ফুটবলার। এবারে শুনবেন বিস্তারিত। ঢাকা সমাবেশে যোগ দিলে সুদমুক্ত ঋণ দেওয়া হবে, এমন প্রলোভনে ঢাকা টু হবিগঞ্জ অনিক পরিবহনের বাস গাড়িতে ভৈরব থেকে ঢাকা সমাবেশে যাবার পথে 15 নারী সহ আটক 16 জন। গতকাল 25 নভেম্বর সোমবার সকালে উপজেলার তারাবো এলাকার সুলতানা কামাল সেতুর পূর্ব পাড় থেকে তাদের আটক করা হয়। এই বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামে সংগঠনটি 25 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশের কথা জানিয়েছিল। তবে এই ধরনের কোনো সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ঢাকার সমাবেশে যোগ দিলে সুদমুক্ত ঋণ দেওয়া হবে এমন প্রলোভনে ঢাকা টু হবিগঞ্জ অনিক পরিবহনের বাস গাড়িতে ভৈরব থেকে ঢাকার সমাবেশে যাবার পথে 15 নারীসহ আটক 16 জন। গত 25 নভেম্বর সোমবার সকালে উপজেলা তারাবো এলাকায় সুলতানা কামাল সেতুর পূর্ব পাড় থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনটি 25 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা জানিয়েছিল। তবে এই ধরনের কোনো সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। তাই সকাল থেকেই রূপগঞ্জ থানা পুলিশ সুলতানা কামাল সেতুর মুখে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনিক পরিবহনে তল্লাশি চালালে 15 জন নারী সদস্য ও একজন পুরুষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা জানান ঢাকায় যাচ্ছেন। তবে কেন যাচ্ছেন সঠিক তথ্য না দিতে পারলে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকা সমাবেশের বিষয়টি স্বীকার করেন ওই কামরুল নামের যুবক। ওসি আরও জানান, অনিক পরিবহন থেকে আটক 16 জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঢাকা সমাবেশে যোগ দেওয়ার কথা স্বীকার করে। কারণ জানার জন্য কামরুল ও তার সহযোগী শিউলি বেগমকে থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনগুলো দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। কমিশনগুলোর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং পুলিশ সংস্কারে মনোনিবেশ করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেমন পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক হারে ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কাটাছেঁড়া। এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারের জন্য মোট 10টি কমিশন গঠিত হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। এর প্রেক্ষিতে কমিশনগুলোর কাজ বাস্তবায়নে রাজনৈতিক দলের ঐক্যমতের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একক পরামর্শমালা চূড়ান্ত করবে। সুশাসন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য কমিশনগুলো নানা উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের প্রস্তাবগুলোতে ইভিএম বাতিল, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিষেধাজ্ঞা এবং নির্বাচনী আইনের সংস্কারগুলোর বিষয়গুলো অন্তর্ভুক্ত। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। পুলিশ সংস্কার কমিশন নাগরিক সমাজের মতামত সংগ্রহের মাধ্যমে পুলিশের কাঠামোগত পরিবর্তন এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিতে স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রশাসনের দক্ষতামূলক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। কমিশন সদস্যরা মনে করছেন, রাজনৈতিক স্বার্থে সরকারি কর্মকর্তাদের ব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার প্রস্তাবনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতের সঙ্গে সাধারণ নাগরিকের সমর্থনও জরুরি। যদিও সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা রয়েছে, তবে কমিশনারগুলোর লক্ষ্য হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, আইনগত পরিবর্তন এবং আন্তর্জাতিক চাপের বিষয়গুলো আলোচিত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ দিক: গুম ও মানবতা বিরোধী অপরাধ,
জাতীয় আইন সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুমের বিচার করা হবে। এতে শৃঙ্খলা বাহিনী সহ পুলিশের সদস্যদেরও বিচার আওতা আনা হয়েছে, যা আগে ছিল না। শ্রম ও মানবাধিকারের বিষয়। মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এসে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য সরকারের উপর চাপ দিতে যাচ্ছে। এছাড়া ট্রেড ইউনিয়নের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ও অধিকার রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। গণমাধ্যমের স্বাধীনতা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না উল্লেখ করে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং কমিশন নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। রাজধানীতে সহিংসতা। ঢাকা শহরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও আন্দোলনের ফলে জনজীবনে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। জামায়াতের প্রস্তাবনা। জামায়াতে ইসলামী নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য 22টি প্রস্তাব জমা দিয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়া ও সরকারের ক্ষমতা সম্বন্ধীয়। এ প্রসঙ্গে দেশের জনগণ মানবাধিকার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশা করছে, যদিও বর্তমান পরিস্থিতি সে আশা পূরণে বাধাগ্রস্ত হচ্ছে। দেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলমান অস্থিরতা এবং আওয়ামী লীগ সরকারকে লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিয়ে ছাত্র সংগঠনগুলোর নেতারা এক বৈঠকে সিদ্ধান্ত নেন যে তারা আগামী এক সপ্তাহব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবেন, যাতে করে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানো যায়। হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন যে ছাত্রদের পক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্রদের ঐক্য করতে হবে। তিনি অভিযোগ করেন যে ছাত্রদের বিরুদ্ধে সহিংসতার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যার ফলে দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। এছাড়াও তিনি সরকারকে দাবি জানিয়েছেন যে দুর্নীতিবাজ এমপি ও মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করার দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যেন তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে কার্যকলাপ চালাতে না পারে। এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য এই বৈঠকের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এসব কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিক নির্দেশনা এবং রাজনৈতিক সংঘর্ষ সম্ভাবনা তৈরি করতে পারে। সংবিধান সংস্কার নিয়ে কমিশন সম্প্রতি ব্যাপক জনমতামত সংগ্রহ করেছেন, যেখানে ৪৭,৯০৭ জন অংশগ্রহণ করেছেন। কমিশন ২৮টি সংগঠন, সুশীল সমাজের ২৩টি প্রতিনিধি, ৫ জন বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সাথে আলোচনা করেছে। এই উপলক্ষে সোমবার ২৫ নভেম্বর জাতীয় সংসদে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি প্রতিনিধি দলকে বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে ধারণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। IRI প্রতিনিধি ডক্টর জিওফ্রে ম্যাকডোনাল্ড জানান, তাদের সংস্থা সারা বিশ্বে গণতান্ত্রিক উন্নয়নে কাজ করছে এবং নতুন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া কমিশন সংবিধান সংস্কারের কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন সদকি ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিন হোসেনের ছেলে শুভ। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন সদকি ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিন হোসেনের ছেলে শুভ। তিনি পেশায় দর্জি ছিলেন। জানা যায়, সোমবার সন্ধ্যায় শুভ বাইসাইকেলে শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর পৌঁছালে বিপরীত থেকে দ্রুতগামী মোটরসাইকেল তাকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। বিএনপি আজ ২৬ নভেম্বর সংবিধান সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে দেখা করেছে। সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনের কাছে তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংবিধান সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং
এটি নিশ্চিত করা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ একটি নির্দিষ্ট প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। বিএনপি তাদের ৩১ দফার ভিত্তিতে একটি প্রস্তাব প্রস্তুত করেছে। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। উল্লেখ্য, সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিশেষজ্ঞ এবং তরুণ চিন্তাবিদদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে এবং তারা লিখিতভাবে প্রস্তাব পাঠাতে দলগুলোকে অনুরোধ করেছে। পরীক্ষামূলকভাবে ৪৭,০৯৭ জন ব্যক্তি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মতামত প্রদান করেছেন। এখন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে, যা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন। তিনি রোববার ২৫ নভেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটরের অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানান। এছাড়া আগামী এক সপ্তাহকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনে ঘোষণা দেওয়া হয়েছে, যা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে সহিংসতার চেষ্টা করছে এবং তাদের মতে এই পরিস্থিতির মূল কারণ আওয়ামী লীগ সরকারের দীর্ঘকালীন দুর্নীতি এবং অরাজকতা। বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা সবাই একমত হয়েছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি নতুন দৃষ্টিভঙ্গির উন্নয়ন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবারে শুনবেন খেলা সংবাদ। রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় ধাক্কা, যেহেতু তাদের অন্যতম প্রধান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র আগামী ১ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন। বা পায়ে হামস্ট্রিং চোটের পরিপ্রেক্ষিতে তাকে লিভারপুলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় রিয়ালের সামর্থ্য হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ভিনিসিউস জুনিয়র চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্সও ছিল প্রশংসনীয়, যেখানে তিনি ৪ ম্যাচে ৪টি গোল করেছেন। লা লিগাতেও তিনি ১৩টি ম্যাচে ৮টি গোল করেছিলেন। তবে এই অঘটনের ফলে শুধু লিভারপুলের বিপক্ষেই নয়, আগামী ১০ ডিসেম্বরে আটলান্টার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না তিনি। রিয়ালের আসন্ন 4টি ম্যাচের মধ্যে হেতাফে, অ্যাথলেটিক বিলবাও, জিরোনা এবং রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচগুলোতেও তার উপস্থিতি অনিশ্চিত। সাপ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের ৩ ফুটবল কন্যা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে রাঙ্গামাটিতে জাঁকজমকপূর্ণ গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, সেনাবাহিনী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৩ জন খেলোয়াড়কে ৩ লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। পৌরসভা ও স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো তাদের যথাযোগ্য সম্মান জানিয়েছে। সকাল 10টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ট্রাকের মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয়, যা শহর প্রদক্ষিণ করে মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতি গণমানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন ঘটে, যা ক্রীড়াঙ্গনে তাদের অবদানের প্রতি একরকম স্বীকৃতিও। লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ১৯ বছর বয়সী ফুটবলার সেলিন হায়দার। গত শনিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের ফলে গুরুতর আহত হন তিনি এবং বর্তমানে কোমায় আছেন। সেলিন সম্প্রতি লেবানন জাতীয় ফুটবল দলের জন্য ডাক পেয়েছিলেন এবং ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। সেলিনের পরিবার আগেই নিরাপত্তার কারণে বৈরুতের বাইরে চলে গেলেও তিনি অনুশীলনের জন্য শহরের বাড়িতে থাকতে চেয়েছিলেন। সামরিক হামলার আগ মুহূর্তে পরিবারের সংকেত পাওয়ার পরও বের হতে না পারায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বোমা বর্ষণের সময় একটি মোটর বাইকের ওপর ছিটকে পড়লে সেলিন গুরুতর আহত হন। মাথায় চোট লেগে বেশ কয়েকটি ফাটল সৃষ্টি হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
সেলিনার অবস্থা বর্তমানে সেন্ট জর্জ হাসপাতালে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবার এবং কোচ উভয়ই তার সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছেন। তার মা সানা এখনও আশাবাদী যে সেলিন সুস্থ হয়ে ফিরে আসবে। সেলিনের কেরিয়ার এখনও শুরু হতে যাচ্ছিল এবং তার সম্ভাবনা অবারিত ছিল। তার সাহস এবং স্বপ্নের কথা এখন পরিবারের আলোচনা ও স্মরণের কেন্দ্রবিন্দু। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।